প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলে এলাম বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের 246তম ফেসবুক লাইভে। আপনারা জানেন যে আমরা নিয়মিত স্বাস্থ্য পরামর্শ বিষয়ক হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা আজকে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব বয়স্ক লোকদের অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয় রোগ বা হাড় পাতলা হয়ে যাওয়া বা হাড়ের বিভিন্ন বিকৃতি। এই সমস্যাগুলো বয়স্ককালে অনেক পুরুষ এবং মহিলা উভয়েরই হয়ে থাকে। এই সমস্যাগুলো নিয়ে যারা ভুগছেন এবং যারা এই রোগগুলো নিয়ে টেস্ট করতে হিমশিম খাচ্ছেন, বিশেষ করে নবীন চিকিৎসকগণ, তারা আজকের এই ফেসবুক লাইভের মাধ্যমে জানতে পারবেন যে একজন অস্টিওপোরোসিস রোগী আমাদের কাছে আসলে কিভাবে ম্যানেজমেন্ট দিতে হবে, কিভাবে ঔষধ নির্বাচন করতে হবে এবং রোগীর জন্য কি স্বাস্থ্য পরামর্শ দিতে হবে এবং রোগীর জন্য কি চিন্তা চেতনা থেকে কি ঔষধটি আসতে পারে, সেই সকল বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। প্রিয় বন্ধুরা, আজকের এই ফেসবুক লাইভের মাধ্যমে আপনারা সকল বন্ধুদেরকে সংযুক্ত করে নেবে, আপনারা আপনাদের টাইম লাইনে সংযুক্ত করে নেবেন আপনাদের সকল বন্ধুদের। সেই আশাবাদ ব্যক্ত করে আমি চলে যাচ্ছি আমাদের আজকের আলোচক ডাক্তার মোহাম্মদ আনোয়ার এইচ বিশ্বাস স্যারের কাছে। তিনি সহকারী অধ্যাপক সরকারি, তিনি প্রভাষক সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ মিরপুর। তিনি নিয়মিত আমাদের এই লাইভের মাধ্যমে আপনাদেরকে হোমিও চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য পরামর্শ বিষয়ে আলোচনা করবেন। স্যার, আসসালামু আলাইকুম। ডিসকানেক্টেড দেখাচ্ছে কেন হাসান? স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি। আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? আর আপনি স্যার কথা বলেন স্যার, এখন দেখা যাচ্ছে না আপনাকে। আপনি কথা বলা শুরু করেন, দেখা যাবে না পরে। দেখা যাচ্ছে না। লাইভ শুরু করার পর, এখন লাইভ শুরু করার পরে যদি ডিস্টার্ব হয় তাহলে আলোচনা বিঘ্ন সৃষ্টি হয়। যে কারণে বলেছিলাম যে লাইভ আলোচনা। আসসালামু আলাইকুম। বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের পক্ষ থেকে আজকের এই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার আনোয়ার এইচ বিশ্বাস। আমি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক হিসাবে দায়িত্বে আছি। আমি এই কলেজেরই একসময় ছাত্র ছিলাম। তো আলহামদুলিল্লাহ আমি এই কলেজের এখন একজন শিক্ষক। দেশের একমাত্র সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, আপনারা জানেন। তো আজকে আমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে অস্টিওপোরোসিস রোগে হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট কেমন হবে এই বিষয়ে। তো প্রথমে আমরা গত ক্লাসের কথা একটু সামারি আলোচনা করি যে আমরা গত ক্লাসে জেনেছিলাম যে বয়স্কদের কি ধরনের সাধারণ রোগ ব্যাধি হয়ে থাকে। তো আমরা বয়স্কদের যে ধরনের রোগ ব্যাধি হয় তার মধ্যে একটা আমাদের টপিক ছিল অস্টিওপোরোসিস। আরো অনেক আছে, অস্টিও আর্থাইটিস, হাড়ের রোগ সাধারণত। তো হাড়ের রোগ আমাদের সাধারণত বয়স্কদেরই বেশি হয়, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর বয়স্কদের চিকিৎসার ক্ষেত্রে যেসব বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে সেটা শারীরিক এবং মানসিক এই বিষয়। তো আমরা প্রাথমিকভাবে অস্টিওপোরোসিস নিয়ে সাধারণত আলোচনা করব। আমরা দুইজন স্টুডিওতে আছি, দেশে এবং দেশের বাইরে যারা এই অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের সাথে যুক্ত আছেন, আজকের এই লাইভ প্রোগ্রাম দেখছেন, সবাইকে আমি আমাদের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে আমি জানাচ্ছি যে আজকে 10ই সেপ্টেম্বর, আজকে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। তো এরকম একটা দিনে আমরা প্রোগ্রাম করছি, হয়তোবা আত্মহত্যার উপরে আমরা হোমিওপ্যাথিক ওষুধের একটা আলোচনা পরবর্তী রাখবো, এটা আমি প্রথমেই বলে রাখছি। তবে আজকের যে আলোচনা অস্টিওপোরোসিস, এটা আপনারা বুঝছেন, অস্টিও মানে হচ্ছে হাড়, আর পোরোসিস মানে তার ডেনসিটি কমে যাওয়া, অর্থাৎ হাড়ের ভিতরে বাংলায় বললে যে হাড়ের যে গঠন, সেই গঠনের পরিবর্তন হওয়া। তো এই রোগটার নামই হচ্ছে অস্টিওপোরোসিস। হাড়ের ডেনসিটি কমে যায়, ঘনত্ব কমে যায়। এটা সহজে ভাবে বললে আমরা এভাবে বলতে পারি যে যে রোগে হাড়ের ঘনত্ব বা ডেনসিটি কমে যায় সেটাই হচ্ছে অস্টিওপোরোসিস। তো আমরা আজকে আলোচনার মধ্যে জানবো কিভাবে এই রোগের চিকিৎসা, পরামর্শ এবং ম্যানেজমেন্ট, পরীক্ষা নিরীক্ষা কি করব, সবই আমরা জানতে পারবো ইনশাল্লাহ। তো আমরা
শুরুতেই আসি এবং আপনারা প্রশ্ন করবেন। ইনবক্সে প্রশ্ন রাখলে আমাদের জন্য সুবিধা হয়। আমাদের আলোচনার ফাঁকে ফাঁকে আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমরা দিব, তাহলে আমাদের এই প্রোগ্রামটা সফলতা লাভ করবে। তো এখন আমাদের সুন্দর সঞ্চালক স্যার, ধন্যবাদ স্যার। জানতে জি চাইবেন স্যার, যে আমাকে কি ধরনের এই বিষয়ে আরো বলতে হবে। ধন্যবাদ স্যার, আপনি সুন্দরভাবে শুরু করেছেন। আমরা এইভাবে চেয়েছিলাম যে দর্শকগণ আমাদের এই টপিক্সের উপর বিভিন্ন প্রশ্ন করবেন এবং আমরা সেই সকল প্রশ্ন জবাব দিয়ে আমরা তাদেরকে আশ্বস্ত করব যে এই সকল সমস্যাগুলোতে হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে আমরা কিভাবে চিকিৎসা করি এবং কিভাবে ম্যানেজমেন্ট দেই এবং আরোগ্যের ক্ষেত্রে আমরা কি কি প্রতিবন্ধকতা আছে সেই সকল বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। স্যার, আপনার কাছে প্রথমেই আমরা জানতে চাবো, ধাপে ধাপে আমরা অগ্রসর হব। প্রথমে আমরা জানবো যে অস্টিওপোরোসিস কি জিনিস। এই জিনিসটা অল্প কথাতে আপনি বুঝিয়ে দিয়েছেন। আমরা জানতে চেষ্টা করব যে যে বয়সে আমাদের অস্টিওপোরোসিস হয় সেই বয়সটাতে আমাদেরকে এই অস্টিওপোরোসিস কয় ধরনের হতে পারে, কি কারণে হতে পারে এবং এটার জটিলতা কি কি আসতে পারে, সেই সকল বিষয় নিয়ে স্যার প্রথমে আলোচনা করবেন। স্যার প্লিজ। হ্যাঁ, সুন্দর সুন্দর আলোচনার মধ্যে একটা সুন্দর প্রশ্ন আসছে যে অস্টিওপোরোসিসের আসলে কারণগুলা কি 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 কারণে হতে পারে। তবে কমন কারণের মধ্যে একটা যে মহিলাদের অস্টিওপোরোসিস বেশি হয়, পুরুষ এবং মহিলা ভেদে এটা আমাদেরকে বলতে হবে। মহিলাদের অস্টিওপোরোসিসটা বেশি হয়, বিশেষ করে বয়স্ক মহিলাদের যখন মেনোপজ স্টেজে যায়, মহিলাদের পিরিয়ড যখন বন্ধ হয়, সেই সময় কিন্তু অস্টিওপোরোসিস রোগটা বেশি হয়। অনেক বয়স্ক মহিলা আমাদের চেম্বারে আসে, আমাদেরকে বলে যে আমার আগের মতো হাঁটতে পারি না, সিঁড়ি বেয়ে উঠতে পারি না বাবা, কি মাজা কোমর ধরে যায়, পায়ে ঝিনঝিন করে, পায়ের মধ্যে কেমন একটা দুর্বলতা, পায়ে একটা রাতে শিনশিন করে, এরকম অনেক ধরনের কথা বলে। তো এই কারণে আমরা তখন বুঝতে পারি যে হয়তোবা তার হাড়ের কোনো রোগ হয়েছে। এছাড়া আমাদের আরো যে কারণগুলো আছে সেগুলো হলো, যদি তার ক্যালসিয়াম কমে যায়, তার যদি ভিটামিন ডি কমে যায়, যদি তার বয়সের সাথে সাথে অপুষ্টি দেখা দেয়, এইসবগুলা কারণ। আবার যদি অনেক জটিল রোগে দীর্ঘদিন সিনথেটিক মেডিসিন খেয়ে থাকে, সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও কিন্তু, সাধারণত অ্যালোপ্যাথি কিছু ওষুধ আছে, এসব কারণে হাড়ের ডেনসিটি কমে যেতে পারে। এসব কারণেও কিন্তু অস্টিওপোরোসিস হতে পারে। জি। জি স্যার, অত্যন্ত সুন্দরভাবেই আপনি উপস্থাপন করেছেন। যে আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম যে পার্থক্য এমন একটা জিনিস যে মানুষের কিছু পর্যায়ক্রমিক কিছু পরিবর্তন এসে যায়, তার মধ্যে এই হাড়ের যে একটি পরিবর্তন, সেই পরিবর্তনটি আজকের আলোচ্য বিষয়। আমরা বয়স্ক হব, আস্তে আস্তে আমাদের হাড়ের ডেনসিটি কমতে থাকবে আর এই ডেনসিটি কমার কারণে আমাদের অস্টিওপোরোসিস হয়। কারণটা সুন্দরভাবেই স্যার আপনি ব্যাখ্যা করেছেন। আমরা এই পর্যায়ে জানতে চাবো স্যার, অস্টিওপোরোসিসকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি স্যার প্লিজ। অস্টিওপোরোসিস আসলে আগে আমরা একটু যদি ডায়াগনোসিস পরীক্ষা নিরীক্ষার কথা একটু বলে নিই, সেটা মনে হয় আমাদের জন্য সুবিধা হবে। যে অস্টিওপোরোসিস হলে তখন আমাকে কি কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তো অস্টিওপোরোসিসের জন্য হাড়ের ডেনসিটি টেস্ট আছে। তার ডেনসিটি টেস্ট করে আমরা জানতে পারি। এক্স রে টেস্ট, একটা ডিজিটাল এক্স রে অথবা এমআরআই করলে সবচেয়ে ভালো হয়। তবে প্যাথোলজিক্যালি ব্লাড টেস্ট করার মাধ্যমে অস্টিওপোরোসিসের কিছু লক্ষণ পাওয়া যাবে। কেমন? যদি আমি সেরাম ক্যালসিয়াম টেস্ট করতে দিই, তার ক্যালসিয়াম লেভেল যদি কম থাকে, তাহলে বুঝতে হবে অস্টিওপোরোসিসের একটা সম্ভাবনা আছে। আর বিশেষ করে মহিলাদের কথা আমি কেন বলছি বারবার, যে মহিলারা সাধারণত রোদে যাওয়া হয় কম, তাহলে আমরা একটা ভিটামিন ডি টেস্ট করতে পারি, ভিটামিন ডি 25। ভিটামিন ডি টেস্টের মাধ্যমে যদি মহিলার 20-এর নিচে থাকে, তাহলে বুঝতে হবে যে তার ভিটামিন ডি কম আছে। যেহেতু কারণ আছে যে অস্টিওপোরোসিসের কারণ হচ্ছে ভিটামিন ডি কমে যাওয়া, ক্যালসিয়াম কমে যাওয়া, এই জন্য আমি ব্লাড টেস্টের মাধ্যমে ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং অ্যালকালাইন ফসফেট একটা টেস্ট আছে, ব্লাডেরই টেস্ট এটা। যেহেতু হাড়ের গঠনের মধ্যে ফসফরাস আছে, ক্যালসিয়াম ফসফেট আছে, তো সেখান থেকে কিন্তু আমরা এই ক্যালসিয়াম অ্যালকালাইন ফসফেট যদি আমরা টেস্ট করি, তার মাধ্যমে কিন্তু আমরা, যদি কম থাকে, বুঝতে হবে তার যে তার অস্টিওপোরোসিসের সম্ভাবনা আছে। তো এইভাবে আমরা টেস্ট করে নিই। আর যেটা প্রতিকারের কথা বলছি, আমি একসাথে উত্তরটা দিয়ে দিই। প্রতিকার কিভাবে করব, যেহেতু ডায়াগনোসিস এবং কারণ আমরা বুঝতে পারলাম যে কি কারণে হয়। এখন বয়স তো কমানো যাবে না, যে বয়স্ক লোকের অস্টিওপোরোসিস হয়েছে
তা বয়স কমানো যাবে না, কিন্তু বয়সে যদি আমি যত্ন নিতে পারি তাহলে কিন্তু আমরা অস্টিওপোরোসিস রোধ করতে পারি। অস্টিওপোরোসিস হওয়ার আগেই আমাদেরকে ভিটামিন, ক্যালসিয়াম এই বিষয়গুলা খেয়াল রাখতে হবে, যে তার রোদে যাওয়া হয় কিনা, কায়িক পরিশ্রম করে কিনা, এবং তার ফিটনেস লেভেল কেমন, সে যোগ ব্যায়াম, যোগা এই জাতীয় পরিশ্রম করে কিনা, মানে এটাও তো এক ধরনের এক্সারসাইজ। এবং তার নিউট্রিশনটা খেয়াল রাখতে হবে, বিশেষ করে বয়স্কদের কিন্তু নিউট্রিশনে একটা ঘাটতি থাকে। বয়স হতে হতে অনেক ধরনের খাবার কিন্তু, আকরামুল ইসলাম বলছে যে স্যার কথা শোনা যাচ্ছে না, বিষয়টা দেখবেন। আর জি স্যার, শোনা যাচ্ছে স্যার, বয়স্কদের এই বিষয়টা খাবারের একবার বন্ধ নাই স্যার। নিউট্রিশন নিউট্রিশনের যে বিষয়টা থাকে, যে নিউট্রিশন যদি ইমব্যালেন্স হয় তখন কিন্তু যেমন ক্যালসিয়াম, ভিটামিন ডি, একটা তারপরে তার যে পুষ্টিকর যে সুষম খাবার, ব্যালেন্স ডায়েট যদি না হয়, তো বয়স্কদের কি হয়, অনেক বড় বড় জটিল রোগে ভোগে, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, হাইপারটেনশন। এইসব রোগে ভোগার কারণে কি হয়, যে তার নিউট্রিশন ইমব্যালেন্স হয়ে যায়। ডাক্তার সাহেবরা নিষেধ করে, এটা খাবেন না, সেটা খাবেন না, এটা খাবেন না, এটা খাবেন না। তখন সে খাওয়া থেকে অনেক দূর দূর হয়, মানে সে দূরত্ব তৈরি হয়। তাহলে তো খাওয়া যাবে না, না খেতে খেতে তার কিন্তু রক্তের এবং হাড়ের অনেক ধরনের রোগের সমস্যা দেখা যায়। তার মধ্যে অস্টিওপোরোসিস একটা, যে তার নিউট্রিশন ইমব্যালেন্সের কারণে কিন্তু তার হাড়ের গঠনগত পরিবর্তন দেখা দিবে। এটাই হচ্ছে অস্টিওপোরোসিস। এই জন্য প্রতিকারের জন্য আমাদেরকে কি করতে হবে তাহলে, আলো বাতাসে থাকতে হবে, তাকে নিয়মিত রোদ্র যেতে হবে, তার ক্যালসিয়াম লেভেল দেখতে হবে, যদি ক্যালসিয়াম কম থাকে তাহলে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দিতে হবে, এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার দিতে হবে। এই জন্য একজন ডাক্তারের খাদ্য পুষ্টি সম্পর্কে, যেহেতু আমরা থার্ড ইয়ারে কমিউনিটি মেডিসিন বিভাগে এটা ডিপার্টমেন্টে এটা পড়ানো হয়, এবার হাইজিন চ্যাপ্টারেও কিছু বিষয় এখানে আছে, যেমন ডিপ্লোমা কোর্সেও কিন্তু এই হাইজিন এবং খাদ্য পুষ্টি সম্পর্কে অনেক পড়াশোনা হয়। তো এই পড়াশোনা যদি আমাদের ডাক্তারদের জ্ঞান থাকে, তাহলে আমরা সহজে রোগীকে এতে প্রতিকারের বিষয়গুলো তুলে ধরতে পারি। ধন্যবাদ স্যার। আপনি স্যার মূল যে প্রশ্নটা ছিল, প্রশ্নটা স্লিপ করে স্যার আপনি প্রতিকারের ব্যবস্থার প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন। অস্টিওপোরোসিসের শ্রেণী বিভাগটি স্যার বলেননি স্যার, প্লিজ। স্যার প্লিজ। হ্যাঁ, তাহলে চিকিৎসার বিষয়ে আমরা আসতে পারি, যে অস্টিওপোরোসিসের চিকিৎসা আমরা কিভাবে করব আর কি। তো চিকিৎসার বিষয়ে অবশ্যই তার পরীক্ষা নিরীক্ষা গুলো আমরা করতে আর পারি, আমার যে আমার কিভাবে প্রশ্ন তার কি স্যার আপনি শুনতে পরীক্ষা। পাচ্ছেন স্যার? স্যার আমার কথা কি শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ জি, চিকিৎসার কথা বলছি আমি। চিকিৎসার বিষয়ে জি আমাদেরকে স্যার, আগে আমি ডায়াগনোসিস আমি করতে হবে যে স্যার আসলে তার। আপনার দৃষ্টি আকর্ষণ করছি স্যার। আমি স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমি আমি যা বলি সব শুনেন কিনা স্যার, এটা আমি কনফার্ম হতে চাচ্ছি প্রথম। হ্যাঁ, শুনতে পাচ্ছি, জি শুনতে পাচ্ছি, শুনতে তাহলে পাচ্ছি। স্যার আমি যে কথাটুকু বলবো স্যার, ওইটুকু কথা শেষ হলে আমরা দুজনে আবার আলোচনা শেষে আবার দ্বিতীয় টপিকে চলে যাব। যদি আমরা এই আলোচনাটা আমরা স্কিপ করে, যে প্রশ্ন করা হয়েছিল সেটা স্কিপ করে পরবর্তীতে আলোচনা চলে যাই, তাহলে আমাদের দর্শকদের আকর্ষণ কমে যাবে। ইতিপূর্বেই যে আলোচনা হয়েছে সেখানে সম্পূরক অনেকগুলো কথা বাকি রয়ে গেছে, যে কথাগুলো না বললেই নয়। স্যার আপনি প্রথমে আলোচনা করেছিলেন যে অস্টিওপোরোসিস কি, তারপর আলোচনা করেছিলেন কারণ কি, তারপর আলোচনার জন্য প্রশ্ন রেখেছিলাম যে কি কি প্রকারভেদ হতে পারে। তারপরে আলোচনা আপনি যেটা প্রশ্ন ছিল সেটা আপনি আগেই করে ফেলেছেন, সেটা হলো যে আপনি বলেছেন যে কিভাবে প্রতিকার করা যায়। তারপরে চিকিৎসায় আমরা চলে যাব এবং নির্দিষ্ট নির্দিষ্ট রোগের লক্ষণের ক্ষেত্রে নির্দিষ্ট ঔষধের লক্ষণ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা এই পর্যায়ে আমরা আলোচনা করতে চাচ্ছি স্যার, যে আমরা যে আলোচনায় যে পর্যন্ত এসেছি এখানে শুধু শ্রেণী বিভাগটাই বাকি রয়েছে, সেটি স্যার প্লিজ একটু বলবেন। তারপরে স্যার পরবর্তী আপনার সাথে স্যার আলোচনা করব এবং দর্শকদের কথা নিব। স্যার প্লিজ। জি জি, বুঝতে পারছি আপনার প্রশ্ন। তো অস্টিওপোরোসিস শ্রেণী বিভাগ সম্পর্কে আমি সেভাবে প্রিপারেশন নাই আমার, আমি পরবর্তীতে আলোচনাতে আমি এই বিষয়টাকে আরো বিস্তারিত বর্ণনা করব আপনাকে। জি স্যার, ধন্যবাদ স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা এ পর্যায়ে যে কথাটা আপনি বলেছিলেন যে বয়স্ক লোকদের মধ্যে বিশেষ করে নারীদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস হওয়ার প্রবণতাটা বেশি। আমাদের কাছে সকল নারীরাই আমাদের কাছে এসে বলেন যে আমার কোমরে ব্যথা, আমার হাড়ের ব্যথা, আমাকে ডাক্তার বলে দিয়েছে আমার হাড়ের ক্ষয় হয়েছে। এই যে একটা আতঙ্কের নাম মানুষের হাড় ক্ষয় হয়ে যাওয়া,
এই কথাটা আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকগণ ওই সকল নারীদেরকে যে সহজ সরল ভাষায় তাদেরকে আশ্বস্ত করতে পারে এবং যে সকল ম্যানেজমেন্ট দিয়ে তাদেরকে সঠিক চিকিৎসা দিলে, আমরা অনেকেই জানি রেসিমোসা বা একটিয়া রেসিমোসা, যেটা সিমিসিপুগা, এই দুইটা নামই একই ওষুধের। সেই ওষুধটা যদি মনোপোজকালীন অবস্থায় অস্টিও আর্থ্রাইটিস হয় তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ। এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ ওষুধ নিয়েও আমরা আজকে আলোচনা করতে পারি এবং রোগীদেরকে যদি ভালোভাবে জীবন যাপন করতে হয় তাহলে আমরা স্পেসিফিকলি আমরা রোগীদেরকে পরামর্শ দিতে পারি, যে পরামর্শগুলো এই রোগীদের জন্য, সাধারণ রোগীদের জন্য সেই স্বাস্থ্যবিধি হিসাবে সে মেনে চললে এই অস্টিওপোরোসিস থেকেও সে মুক্তি পেতে পারে। স্যার, আপনি এই নারীদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস এই বিষয়টা নিয়ে স্যার কিছু আলোকপাত করবেন প্লিজ। জি, সুন্দর একটা আলোচনার বিষয় আমরা ঠিক করেছি যে অস্টিওপোরোসিস বয়স্ক নারীদের ক্ষেত্রে। তো অনেক রোগী আমাদেরকে এসে বলে যে আমাদের হয়তো হাত ঝিনঝিন করছে। তো আমি তখন বুঝতে পারি যে তার দুই হাত যখন ঝিনঝিন করছে বা দুর্বল লাগে, তার মানে তার সার্ভাইকাল রিজনে কোনো সমস্যা আছে। তখন আমরা কি করব, তার সার্ভাইকাল এক্সরেটা দিয়ে দেবো। এক্সরে দেওয়ার পরে অনেক সময় রোগীরা এসেও বলে যে আমার হাড় ক্ষয় হয়ে গেছে, ডাক্তার বলছে যে আমার হাড় ক্ষয়। হ্যাঁ, এটা কমন ভাবে বলে হাড় ক্ষয়, এটা হলো সার্ভাইকাল ডিজেনারেশন, এটা আমাদের মেডিকেল টার্ম। তো আমরা অস্টিওপোরোসিস ডায়াগনোসিস করতে, যে আমি এর আগে আলোচনা করছি যে তার ভিটামিন টেস্ট, ক্যালসিয়াম টেস্ট, ভিটামিন ডি বিশেষ করে, এবং ব্লাডের আরো অন্যান্য যেমন সিবিসি টেস্ট করে আমরা দেখতে পারি তার ইএসআর লেভেল অনেক বেশি হয়েছে কিনা, হিমোগ্লোবিন লেভেল কমে গেছে কিনা, ব্লাডের অ্যালকালাইন ফসফেট, এগুলো আমরা টেস্ট করব। বয়স্ক নারীদের ক্ষেত্রে এই রোগীগুলো আমাদের কাছে বেশি আসে, কারণ তাদের এইগুলা সবই কম থাকে। ক্যালসিয়াম লেভেল কমে যায়, ভিটামিন ডি লেভেল কমে যায়, অ্যালকালাইন ফসফেট কমে যায়, কারণ বেশিরভাগ বয়স্ক রোগীরা ঘরে থাকে, রোদের সাথে সম্পর্ক থাকে না। আমি আলোচনা করছি যে তার ডায়েট বা নিউট্রিশন প্ল্যান তাদের ফুলফিল থাকে না। এই কারণে মহিলাদের, বিশেষ করে বয়স্ক মহিলাদের অস্টিওপোরোসিসের প্রভাবটা খুব বেশি। তো এই জন্য আমাদের মেডিসিনও ঠিক করতে হবে। আমাদের অনেকগুলো মেডিসিন আছে, যেমন ক্যালকেরিয়া ফস একটা মেডিসিন, ক্যালকেরিয়া ফ্লোর মেডিসিন, এই ধরনের মেডিসিন আছে, রুটা মেডিসিন আছে, যেটা আপনি আগে বলেছেন যে আমাদের একটিয়া রেসিমোসা বা সিমিসিফিউগা, এই মেডিসিনটা খুব চমৎকার যাদের মেনোপজ স্টেজে। তারপরে আমাদের সিকেলিকরের কথাও বলতে হয়, সিকেলিকর বয়স্ক মহিলাদের জন্য খুব ভালো একটা মেডিসিন। আর যদি তার সত্যিকারে হিমোগ্লোবিন কম থাকে এবং তার ডেন্সিটি কম থাকে, তখন আমরা কি করতে পারি, তাকে ক্যালসিয়াম সাপ্লিমেন্টও দিতে পারি, তার ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিতে পারি, এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেন বেশি খায়, আয়রন সমৃদ্ধ খাবার যেন বেশি খায়, ভদ্র মহিলাকে আমরা এই ধরনের পরামর্শ দিব। ধন্যবাদ স্যার। আমরা স্পেসিফিক আরেকটা নতুন কথা এখানে সংযোগ করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে অস্টিওপোরোসিস যেহেতু হাড়ের ক্ষয়, হাড়ের যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোর যদি কোনো ভারসাম্যহীনতা হয়, অর্থাৎ ফসফেটের কথা বলেছেন স্যার, ক্যালসিয়াম কার্বনেটের কথা বলেছেন স্যার, এবং অন্যান্য যে উপাদান কথাগুলো বলেছেন, সেই সকল উপাদানগুলো যদি ভারসাম্য রক্ষা করতে না পারি আমরা, তাহলে অস্টিওপোরোসিস হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা স্পেসিফিকলি একটি একটি করে যদি আমরা আগাই, যে ফসফেট আমরা কোন খাবার থেকে পাই সেই সকল খাবার নিয়ে আমরা আলোচনা করতে পারি, কোন কোন খাবার থেকে ক্যালসিয়াম কার্বনেট পেতে পারে সেই সকল খাবারের কথা আমরা বলতে পারি। আমরা স্যার এই রোগীদের ক্ষেত্রে আমরা ম্যানেজমেন্ট দিতে পারি যে ভিটামিন এ এবং ভিটামিন সি দুইটা যদি সংযুক্ত হওয়ার সাথে, যদি রোদ কিরণের সাথে ভিটামিন ডি অ্যাবজর্ব করতে পারে, অর্থাৎ কারো যদি ডিফিসিয়েন্সি হয়, যে ভিটামিন ডি ডিফিসিয়েন্সি রয়েছে বলেই তার এই হাড়ের ক্ষয় হচ্ছে, স্পোরোসিস হচ্ছে, তাহলে আমরা রোগীদেরকে সঠিক একটা পরামর্শ দিতে পারি। স্যার, এই সাপ্লিমেন্ট গুলো কোথায় থেকে, কোন কোন উপাদান থেকে আমরা এই প্রত্যেকটা হাড়ের যে গঠনকারী উপাদান সেগুলো পেতে পারি, সেই বিষয়টার উপর স্যার একটু আলোকপাত করবেন স্যার প্লিজ। জি, ধন্যবাদ। যদি ভিটামিন ডি কম থাকে তাহলে আমরা ভিটামিন ডি সমৃদ্ধ খাবার দিতে হবে, বিশেষ করে তাকে রোদের, যেমন রোদ লাগাতে হবে, সেখান থেকেও আমাদের ভিটামিন ডি আসবে। আর খাবারের মধ্যে আমাদের ডিমের কুসুম এবং ডিম সমৃদ্ধ ডিম খাওয়া, এবং রঙিন শাকসবজি থেকে আসে, এবং আমাদের যে খাবারগুলোর মধ্যে ভিটামিন ডি এর প্রভাব বেশি থাকে, যেমন রঙিন খাবারের মধ্যে গাজর, তারপরে টমেটো, এইগুলা থেকে আসবে কিছু। আর যেগুলো ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, তাহলে ক্যালসিয়াম যদি কম থাকে তাহলে আমরা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, ডিম খাবো, দুধ খাবো, মাছ খাবো, এগুলা থেকে আমাদের ক্যালসিয়াম থাকবে। এবং আরেকটা উদ্ভিজ্জ যারা যারা বিশেষ করে
প্রাণীজ প্রোটিন কম খান বা নেন না, ভেজিটেরিয়ান আমরা বলি, তাদের ক্ষেত্রে সয়াবিন বা হোল সয়া এটা কিন্তু খুব ভালো একটা খাবার। যে সয়াবিনের গুঁড়াও কিনতে পাওয়া যায়, সাপ্লিমেন্ট হিসাবে কিন্তু খেতে পারেন, বা সয়াবিন রান্না করে নাগেটস নামে বাজারে পরিচিত, এটা কিন্তু চমৎকার একটা ক্যালসিয়ামের। অন্যান্য মাছ, মাংস, দুধ, ডিমে যত ক্যালসিয়াম থাকে তার সাথে বেশি ক্যালসিয়াম থাকে সয়াবিনে। এবং শুটকি মাছের কথা আমরা জানি, শুটকি মাছের মধ্যে ক্যালসিয়াম বেশি থাকে। তো এইসব খাবারগুলো যদি আমরা খাই তাহলে এই ঘাটতিগুলো আমরা খাবার থেকেও পূরণ করতে পারি। আর যদি না পূরণ হয় তখন আমাদেরকে সাপ্লিমেন্ট, যে বাজারে পাওয়া যায় সাপ্লিমেন্ট গুলো ব্যবহার করা লাগতে পারে। আর যদি সিভিয়ার পর্যায়ে যায়, খাবার খেতে পারছে না, তখন তাকে সাপ্লিমেন্ট যদি আমরা সাজেস্ট করি তাতে দোষের কিছু নেই, আমি মনে করি এটা। তো তার ঘাটতি পূরণ করাটাই আসলে আমাদের মূল উদ্দেশ্য। জি স্যার, ধন্যবাদ স্যার। আমি এই পর্যায়ে স্যার আমি যে প্রশ্নটা করব সেই প্রশ্নটা হচ্ছে, সকল সাধারণ রোগীদের প্রশ্ন এরকম আসে যে স্যার আমাদের যে অস্টিওপোরোসিস সেই সম্বন্ধে তো আমাদের চিকিৎসা বিজ্ঞানে হোমিওপ্যাথিক চিকিৎসকগণ কোনো টেস্ট করেন না, এক্সরে সম্বন্ধে অভিজ্ঞতা নাই, তারা বিভিন্ন টেস্ট সম্বন্ধে বুদ্ধি নাই, তারা অথর্ব জ্ঞান কম, তারা কি এই অস্টিওপোরোসিসের মতো এই কঠিন রোগের চিকিৎসা করতে পারে? এরকম কথা তাদের সাধারণ মগজে কাজ করে, যে কারণে প্রথমে সে আমার চেম্বারে ঢুকেই বলবে, স্যার আপনি তো অস্টিওপোরোসিসের চিকিৎসা করেন। মনে হয় আশ্চর্য হয়ে যান যে আমাদের দ্বারা এই সকল চিকিৎসা সম্ভব কিনা। এই কথাটা স্যার কি জবাব দেবেন স্যার প্লিজ? হ্যাঁ, প্রাসঙ্গিক কথা যে গতকালকে একটা কেস আসছে যে ভেরিকোজ ভেইনের কেস। তো সে অন্য একজন হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে তার ভেরিকোজের কারণে যে পায়ে ঘা হয়েছিল, তো সেটা মলম লাগানো বা বিভিন্ন ভাবে সে অনেকটা রিলিফ পেয়েছে। তো রুগী আমাকে বলছে যে ওনার আবার ভেরিকোজ ভেইন সম্পর্কে তেমন ধারণা নাই, এই কারণে রেফার করছে। তো এটা একটা সাধুবাদ দেওয়ার মতো যে যার যে বিষয়ে জ্ঞান কম সে যদি রেফারও করতে পারে, সেটা একটা ভালো গুড ডক্টর। মানে একটা ভালো ডাক্তারের গুণ হচ্ছে যে সে ডাক্তার, সেই রুগীকে তার হলো সবচেয়ে কাছের যে রুগী তাকে যদি কোনো একটা ভালো পরামর্শ দিয়ে অন্য একটা ডাক্তারের কাছে রেফার করতে জানে, তাহলে সি অর হি ইজ এ গুড ডক্টর। এটা আমরা শিখেছি। আর এই বিষয়ে জ্ঞান লাভ করার জন্য আমাদেরকে যেগুলো আমাদের সিলেবাসে আছে, সিলেবাসের বাইরে কিন্তু না। এজন্য ডিএসএমএস বলেন, বিএসএমএস বলেন, সে যদি তার কোর্স সিলেবাস যদি সুন্দর মতো পড়াশোনা করে চেম্বারে বসে, অবশ্যই সে অস্টিওপোরোসিস চিকিৎসা করতে পারবে, কারণ এটা প্যাথোলজিতে বা প্র্যাকটিস অফ মেডিসিনে কিন্তু এগুলা পড়ানো হয়েছে। কাজেই সে আমাদের যারা ডিএসএমএস বা বিএসএমএস ডাক্তার সবাই অস্টিওপোরোসিস চিকিৎসা করতে পারবে বলে আমি বিশ্বাস করি। আর যে পরীক্ষা নিরীক্ষা গুলো আছে, যার যে বিষয়ে জ্ঞান কম আছে, আমরা যে আলোচনা করি, যেমন আমাদের ফোরামে, বাংলাদেশ হোমিওপ্যাথিক অনলাইন ফোরামে যে আলোচনা হয়, এখান থেকেও তো আমরা অনেক কিছু শিখতে পারছি। এভাবে আমি আহ্বান করব দেশের বাইরের সব ডাক্তারদের যে আমরা আলোচনার মধ্যে থাকি, লেখাপড়ার মধ্যে থাকি। আর অতীতে যেগুলা কমতি আছে, ঘাটতি আছে, ল্যাকেজ আছে, সেগুলো যেন আমরা এই আলোচনার টেবিলে যেন আমরা পূরণ করতে পারি। আমি নিজেও এই ফোরামের মাধ্যমে অনেক কিছু শিখতে পারি, অনেক স্যাররা আমার চাইতেও ভালো পড়ান বা বোঝান, বা আমার যেগুলা ঘাটতি থাকে সেটা আমি পূরণ করি। এই জন্য আমি আহ্বান করবো যে আপনারা পড়াশোনার সাথে আসেন, যেখানে ভুল ত্রুটি যদি থাকে, যদি ঘাটতি থাকে, সেটা আসেন, আমরা একে অপরের সহায়তা করি, তাকে আমরা যা উঠাই নিয়ে আসি, মানে তাকে আমরা ডেভেলপ করি। তা আমাদের ডাক্তারদের মান উন্নয়নের ক্ষেত্রে এটা আমাদের খুব ভালো কাজ হবে, যাতে আমাদের রোগীরা সব ধরনের সেবা হোমিওপ্যাথি থেকে পেতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমাদের কাছে যখন কোনো রোগী আসে, সেই সকল রোগী শুধু একটা রোগ লক্ষণকেই শুধু সামনে রেখে আমাদের সাথে কথা বলে। যখন আমরা কেসটিকে গ্রহণ করি, তখন দেখা যাবে যে তার সকল কেসটি যখন আমরা অ্যানালাইসিস করব, তারপর যে ওষুধটা আসে সেই ওষুধটি ওই রোগীর জন্য অস্টিওপোরোসিসও সারবে, অন্যান্য যে লক্ষণগুলো আছে সেগুলো সারবে। তাহলে আমাদের সকল বন্ধুরা যারা মনে করেন যে হোমিওপ্যাথিক চিকিৎসা দ্বারা আরোগ্য হবে কিনা, এই দুরারোগ্য রোগ এটা আদৌ হোমিওপ্যাথি দ্বারা চিকিৎসা হবে কিনা, এই কথাটার সঠিক জবাব হচ্ছে এটি, আমরা কোনো রোগের নামে কোনো চিকিৎসা করি না, একজন রোগের সকল লক্ষণ নিয়ে আমরা চিকিৎসা করি। যখন কোনো মা বোন কোনো সাদা স্রাবের রোগী সর্বশেষ অবস্থায়, মনোপোজ অবস্থায়, বেশি রক্তক্ষরণ হচ্ছে অথবা রক্তক্ষরণ বন্ধ হয়ে গেছে, তার এলো ডিসমেনোরিয়া দেখা দিছে, সে সবগুলো ক্ষেত্রেই আমরা যে কনস্টিটিউশনাল চিন্তা করে ওই রোগীর জন্য সঠিক ওষুধ দেই, তখন সেই ওষুধ দিলেই দেখা গেছে যে সেই রোগীর অস্টিওপোরোসিস থেকে সে মুক্তি পেয়েছে। তাহলে আমরা কি বলবো না যে আমরা যে রোগের নামে চিকিৎসা করছি সেই রোগ আসলে রোগ নয়, সেটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসক
কনস্টিটিউশনাল যে চিন্তা চেতনা থেকে চিকিৎসা করে, সেই চিকিৎসা থেকেই সকল রোগ থেকে মুক্তি পেতে পারে। একটু উদাহরণ দিয়ে বলছি যে সামুদ্রিক মাছের তেল থেকে কেউ ওষুধ রয়েছে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসায়। একটি রুগী যদি এসে বলে যে আমার প্রচুর পরিমাণে সাদা ছাপ যাচ্ছে, আমি উঠে দাঁড়াইতে পারতেছি না, শরীরে কোনো বল শক্তি নাই, আমার হাড়ের মধ্যে কন কন করে ব্যথা করে সবসময়, তাহলে একটি হোমিওপ্যাথিক ওষুধকেই শুধু নির্দেশ করে। সেই ওষুধটা যদি আমাদের দর্শক সারিদের পক্ষ থেকে কেউ বলতে পারেন তাহলে আমরা তাদেরকে সাধুবাদ জানাবো, না হলে আজকের আলোচনা শেষে এই প্রশ্নটির জবাব দেবো ইনশাল্লাহ। স্যার আপনি পরবর্তী আলোচনা করুন স্যার, যে আমাদের বয়স্ক যারা পুরুষ রোগ রয়েছে তারা বিভিন্ন সময় ছোটবেলায় খেলাধুলা করে হোক, যে কোনো ভাবেই হোক, তার কোথাও হাড়ে আঘাত লেগেছিল, সেই আঘাত সেরে গিয়েছে, কিন্তু শেষ বয়সে এসে যখন তিনি হাড়ের ব্যথা শুরু করে তখন তার মনে পড়ে যায় সেই পুরাতন দিনে কোথাও হাড়ের মধ্যে আঘাত পেয়েছিল কিংবা ভেঙে গিয়েছিল, সেই জায়গাটাতে মনে হচ্ছে ব্যথা শুরু হয়েছে। যে অস্টিওপোরোসিস এমন একটি রোগ যে তার ক্ষয় রোগ, তাহলে যেখানে পূর্বে যেখানে আঘাত ছিল কিংবা সেখানে ভঙ্গুর অবস্থায় ছিল সেখানে জোড়া লেগে গেছে, তাহলে সেই জায়গাটাও অত্যন্ত দুর্বল থাকে, যে কারণে ওই জায়গাটা আঘাত পাওয়ার কারণে সেখানে ব্যথা হইতে পারে। সেই সকল রোগীরা আসলে স্যার আমরা হোমিওপ্যাথি চিকিৎসকগণ কি কি ওষুধ দিতে পারি এবং কিভাবে তাদেরকে ম্যানেজমেন্ট দিতে পারি, পুরুষদের ক্ষেত্রে এখন স্যার আলোচনার বিষয়। স্যার প্লিজ। ভেঙে দেওয়ার বিষয়টা তো পুরুষ মহিলা সবারই হতে পারে, সাধারণত পুরুষদের বেশি হয় যারা খেলাধুলা করে বা অন্যান্য কাজের সাথে জড়িত, অ্যাক্সিডেন্টাল ট্রমা এগুলা আছে। কিন্তু এখানে আমাদের ওষুধ তো চমৎকার আছে, যেমন সিমফাইটাম একটা খুব ভালো মেডিসিন যেটা হাড়ের গঠনের উপরে কাজ করে। আমাদের আর্নিকা, রুটা, আমাদের ফসফরাস, এইসব ওষুধগুলা হাড়ের খুব ভালো ওষুধের মধ্যে পড়ে, যেমন ক্যালকিরিয়া ফ্লুর। তবে এই যে আমরা যে আলোচনা করছিলাম যে আসলে ফিজিক্যাল কারণ, আমি একটু এর সাথে যোগ করি যে একটা বয়স্ক মানুষ তার মেন্টাল কারণেও কিন্তু তার অস্টিওপোরোসিস হতে পারে। সে দীর্ঘদিন বিষণ্ণতায় ভুগছে, খুব জব স্ট্রেসে আছে, ফ্যামিলি স্ট্রেস থাকতে পারে, ইকোনমিক্যাল স্ট্রেস থাকতে পারে, তারপরে কোনো সোশ্যাল স্ট্রেস থাকতে পারে। দীর্ঘদিন থাকার পরে তার যদি ঘুম কম হওয়া বা মানসিক ভাবে খুব কষ্টে থাকার কারণে তার খাদ্য খাবার ঠিক মতো না খাওয়া, এগুলা থেকেও কিন্তু বয়স্ক মানুষের মধ্যে অস্টিওপোরোসিস ডেভেলপ করতে পারে। তো আমাদের চিকিৎসার ক্ষেত্রে আমরা যখন অস্টিওপোরোসিসের চিকিৎসা তো করি না, আমার সামনে যে রোগীটা থাকে তার চিকিৎসা করি। তো সেখান থেকে আমাদের কজেশন দেখতে হবে, যেহেতু তার আঘাতজনিত কারণ কিনা। আঘাতজনিত কারণ হলে তার মেডিসিন একটা সাইড হবে। তারপরে লোকেশন দেখতে হবে, কোন জায়গায় বড় হাড়, ছোট হাড়, বা কোন পজিশন আছে সেখানে আমাদের আলাদা হবে। এবং মানসিক কারণ থাকলে তাহলে আমাদেরকে মেন্টাল যে মেডিসিন গুলো আছে সেখানে হয়তো একটু কিছুটা সাইড হবে। এবারে যদি আমরা রেপার্টরি করি তাহলে আমাদের এক্সাক্ট মেডিসিনটা চলে আসবে। বয়স্কদের আমাদের যে আঘাতজনিত কারণ হোক, যেভাবে হোক, অস্টিওপোরোসিস যদি ডেভেলপ করে তো আমরা তার রোগীর সামনে থাকবে, রোগীর কষ্টগুলা দেখেই আমরা ওষুধ সিলেকশন করবো। ধন্যবাদ স্যার, আপনি এখানে আলোচনার প্রাসঙ্গিক ভাবে অনেকগুলো ঔষধের নাম বলেছেন। এই ঔষধগুলো আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকদের একটা গুরুত্বপূর্ণ এক একটা ঔষধ, যে ওষুধগুলো দ্বারা স্বাভাবিকভাবে সহজ সরল ভাবে একজন রোগী আরোগ্য পায়। তাহলে আমরা এই ওষুধগুলো নিয়ে আমরা নিশ্চয়ই বেশি বেশি লেখাপড়া করব আজকের এই লাইভ শেষে। যে স্যার এখানে উল্লেখ করেছেন যে আমরা যদি সিমপাইটম, বিশেষ করে যেখানে হাড় ভেঙে গিয়েছিল সেখানে জোড়া লাগানো আছে, কিন্তু ওই জায়গাতে জোড়া লাগাতে ক্ষেত্রে কিছু দুর্বলতা রয়েছে কিংবা স্পোরোসিস দেখা দিয়েছে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এই সিমপাইটম ওষুধটির কথা ভাবতে পারি। রুটা, যেখানে অ্যাঙ্গেল, যেখানে সংযোগ স্থল রয়েছে, সেই সংযোগ স্থলে যদি মস্কে যায় কিংবা এরকম স্থানে যদি স্পোরোসিসের সাথে সম্পর্ক থাকে তাহলে রুটা ওষুধটি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। স্যার বলেছেন যে ক্যালকিরিয়া ফ্লোরাইড বা ক্যালকিরিয়া ফোর, এই ওষুধটিতে ফ্লোরাইড, আমাদের ক্যালসিয়াম ফসফেট, ক্যালকিরিয়া ফস মেডিসিনটাও খুব ভালো। ক্যালসিয়াম ফসফেট, ক্যালকিরিয়া ফস, এটাও ভালো ওষুধ। ক্যালকিরিয়া ফস। তো স্যার এখানে আমি একটি কথা না বললেই নয় যে আজকাল বিলাসিতা স্থলে হোক আর অজ্ঞতার কারণেই হোক, যে যখন কোনো একজন তরুণ রমণী বাচ্চা গ্রহণ করেন তখন সে প্রচুর পরিমাণে ফুড সাপ্লিমেন্ট খান, তার মধ্যে এই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার অত্যন্ত বেশি খান, যেটার একটি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেটা প্রায় বলা দরকার, সে কথাটা আলোচনা হয় না। যখন কোনো ফুড সাপ্লিমেন্ট অতিরিক্ত খাওয়া হবে, বিশেষ করে ক্যালসিয়াম বেশি সাপ্লিমেন্ট খাওয়া হবে,
তাহলে সেই বাচ্চাটা বড় হবে, মোটা বেশি হবে, হাড়ের বেশি মানে পুরুত্ব তৈরি হবে, তার ওজন বৃদ্ধি হবে, তার প্রসবের সময় সমস্যা হবে, পরবর্তীতে ওই রোগীটাই পরবর্তীতে দেখা যায় হাড়ের দ্রুততার সাথে ক্ষয় ভঙ্গুরতা দেখা দিবে, ক্যালকেরিয়া কার্ভের রোগী হবে। এটা একটা জার্নালে আমি দেখেছি। এবং এই ক্ষেত্রে আজকের এই ফেসবুক লাইভের হাইপার মাধ্যমে হাইপার ক্যালসিমিয়া, হাইপার ক্যালসিমিয়া মানে বেশি হাইপার ক্যালসিয়াম খাওয়া ক্যালসিয়ামিয়া হয়ে হবে, গেছে। যে কারণে এবং তার মাথা অনেক সময় বড় হয়ে যায়, মাথা বড় হয় এবং প্রসব নর্মাল ডেলিভারিতে সমস্যা হয় তখন। হ্যাঁ, তাইলে আমরা আজকের এই লাইভের মাধ্যমে জানাতে চাচ্ছি এটাই যে আপনারা কোনো প্রকারে অতি উৎসাহিত হয়ে অজ্ঞাত সারে ফুড সাপ্লিমেন্ট গ্রহণ করার ক্ষেত্রে সতর্ক হতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া জি জি কোনো কাজে এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড। আপনি মনে করবেন যে যত গুড় তত মিঠা, আমাদের দেশে প্রচলিত কথা আছে যত গুড় দিবেন তত মিঠা লাগবে। তো মিঠা লাগবে ঠিকই, কিন্তু এই যে স্যার যখন বললেন যে তার হইলো গিয়া তার বেশি ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে তার ওই হাড়ের মারাত্মক একটা বিকৃতি কিংবা বড় আকৃতি ধারণ করবে, মাথাটা তার দেহ থেকে 10 গুণ বড় হয়ে জন্মগ্রহণ করার সময় তার প্রসব করা আর সম্ভব হবে না। এরকম সমস্যাগুলো দেখা দিবে, যে কারণে আপনারা যা কিছু করবেন সেটা বিজ্ঞানসম্মত কিনা এবং কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই এই সকল ক্যালসিয়াম গ্রহণ করবেন না। এটি আজকের লাইভের মাধ্যমে আহ্বান জানাচ্ছি। আমি যে প্রশ্নটা ছুড়ে মেরেছিলাম যে সামুদ্রিক একটি উপাদান থেকে তৈরি একটি ঔষধ যেটা হাড়ের ক্ষয় এবং অন্যান্য যে রোগ লক্ষণগুলো বলেছিলাম সেটা পূর্ণ করে, সেই ওষুধটা এক বন্ধু বলেছেন সিপিয়া। এই সিপিয়াটা এখানে সঠিক উত্তর নয়। আপনারা আরো চেষ্টা করুন, কেউ আমার এই জবাব দিতে পারেন কিনা। আমি আবার খেয়াল রাখবো যে আপনারা এটার কি জবাব দিচ্ছেন। এই এই জবাবটি আপনাদের নিতে পারছি না। স্যার আপনার কাছে জানতে চাচ্ছি স্যার, যে বয়স্ক অবস্থায় হাড় এই স্পোরোসিসের যে অবস্থাগুলোর কথা বলা হয়েছে, যে সকল পরিবর্তনের কথা বলা হয়েছে, এই বিষয়ে স্যার আপনার আরো কোনো গুরুত্বপূর্ণ তথ্য আছে কিনা স্যার, প্লিজ। এখানে মায়োজমেটিক আলোচনাটা করা দরকার। যারা মায়োজম সম্পর্কে অনেক সময় জানতে চাবেন যে মায়োজমেটিক এখানে কি ধরনের মায়োজম এখানে জড়িত। তো যেহেতু এটা হাড় ক্ষয়, যেটা বুঝতেই পারছেন যে এটা কোন মায়োজম, এটা অধিকাংশ দর্শকই আশা করি বলতে পারবেন। তো এটা কোন মায়োজম, এটাও আমি একটা প্রশ্ন রাখি, আপনারা কমেন্ট বক্সে জানাতে থাকেন। আমরা এর উত্তরটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি যে কোন মায়োজমের কারণে অস্টিওপোরোসিস হতে পারে। এটা আপনারা পারবেন আমি আশা করি, আপনারা কমেন্ট করতে থাকেন। আর অস্টিওপোরোসিসের ক্ষেত্রে যে সমস্যাগুলা হয় সেটা হলো যে তার আহ, মানে পরবর্তীতে কি হতে পারে, এটা তো একটা ভয়াবহ অবস্থা, তাই না? অস্টিওপোরোসিস হলো, চিকিৎসা ভালো হয়নি, তাহলে পরবর্তীতে কি হবে? ফেট বলি, মেডিকেলে বলে ফেট বা ভবিষ্যৎ, বাংলা কি হবে এটা, ভবিষ্যৎ মনে হয়। তো ভবিষ্যতে তার কি হতে পারে এটা? ভাবি ভাবি ফল স্যার, এটাকে তাহলে বলে হাড় ভাবি ভেঙে ফল যেতে বা পারে। প্রোলংস বা ভাবি ভাবি ফল। ফল, ভালো একটা বাংলা, প্রলংস বা ভাবি ফল। তো ভাবি ফলটা কি হবে? তাহলে একবার ভাবেন যে যদি অস্টিওপোরোসিস হয় তাহলে এই রোগীরা কিন্তু হঠাৎ করে পড়ে গেলে সাথে সাথে হাড় ভেঙে যাবে, এবং লং বোন যদি ভেঙে যায়, তার যদি হেড অফ ফিমার ভেঙে যায় বা ফিমার বোনটা ভেঙে যায়, তাহলে তখন তাকে ঘরে থাকতে হবে। বয়স্ক অনেকে 70-80 বছর, আমার এক বন্ধুর মা হলো প্রায় 80-85 বছর বয়স, কিছুদিন আগে তার হেড অফ ফিমার ভেঙে গেছে, পড়ে গেছে, হেড অফ ফিমার ভেঙে গেছে। বয়স হয়েছে এবং তার অবশ্যই আগে থেকে হাড়ের দুর্বলতা ছিল, যেটা আমরা অস্টিওপোরোসিস বলছি। তো এই ধরনের সমস্যাগুলো হয়, এটা কিন্তু তখন এখন তার জীবনটা কিভাবে কাটবে? তার একটা বড় অপারেশন করা লাগলো এবং সে বিছানাতে আছে এবং নিজে মুভমেন্ট করতে পারে না। আমি যদি ওই বন্ধুর মার কথাই দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি যে তার এখন পরিণতিটা কি হচ্ছে, এখন থেকে বিছানায় থাকতে হয়, অনেক সময় বিছানায় থাকতে থাকতে তার বেড শোর হতে পারে, এবং অনেক সময় বোন ক্যান্সারও ডেভেলপ করতে পারে এই যদি দীর্ঘদিন অস্টিওপোরোসিসের বা অ্যাক্সিডেন্টাল কারণে ও ঘাড় ভেঙে যাওয়ার পরে এই ধরনের সমস্যাগুলো হয়। কিন্তু এরা জটিল থেকে জটিলতার আকার ধারণ করে। এই জন্য পরামর্শ থাকছে আজকে যে যাদের আত্মীয় স্বজনের মধ্যে বয়স্ক মানুষ আছে, বয়স্ক আত্মীয় বা মা বাবা বা বড় ভাই বোন বা ভাবি, তাদের বয়স 40-এর বা 50-এর পরে অবশ্যই তার কিছু ডায়াগনোসিস করা দরকার, বিশেষ করে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম। ন্যূনতম এই দুইটা টেস্ট করা উচিত। আর যাতে তার যদি কম থাকে তাহলে আমরা পূরণ করার জন্য তার খাদ্য খাবার কারেকশন করে দেবো, আর যদি স্বাভাবিক থাকে তাহলে তো খুবই ভালো। ধন্যবাদ স্যার, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এ পর্যায়ে আমি নিজেও
দেখেছি যে আমার পাড়া প্রতিবেশী অনেক দাদি চাচি যারা বয়স্ক ছিলেন তারা অনেকেই লাঠি ছাড়া দাঁড়াইতে পারেন না। সামান্য একটি হোঁচট খেয়ে পড়ে যাওয়ার কারণে তার কোথাও ভেঙে গেছে ভঙ্গুরতার কারণে, যে কারণে আজীবন তিনি লাঠির উপর ভর করে আস্তে আস্তে করে তিনি হাঁটতে চেষ্টা করেন। এই যে একটা অসহায়ত্ব বয়স্ক অবস্থায়, এটা ভুক্তভোগী ছাড়া এবং যারা এটা পাশাপাশি দেখেছেন, আমি আমার দাদিকে দেখেছি যে তিনি অনেক লম্বা লোক ছিলেন, অল্পতেই তিনি এরকম পড়ে গিয়ে তিনি কোমরে সবসময় লাঠি ভর ছাড়া সোজা দাঁড়াইতে পারতেন না। এই যে অবস্থাটা এখনকার দিনে অনেকটাই কম দেখা যায়, কারণ আগেকার দিনে অনেকগুলো বাচ্চা প্রসব করতেন কোনো প্রকার সিজারিয়ান অপশন ছাড়া। তারপর প্রতিদিন সেই বাচ্চা প্রসবের পাশাপাশি অনেক সংসার সামাল দেওয়ার মতো অনেক পরিশ্রম করতে হইতো। যারা সংসারী ছিল, গ্রামে কৃষক ছিল, তাদের অনেক কাজ ছিল, যে কারণে তাদের ধামা বা ধানের যে ই বড় বড় ধামা নিয়ে যারা ধান ঘরে উঠাইতো, এই অবস্থাগুলোকে মহিলাদেরকে বিশেষ করে করতে গিয়ে তারা অনেক সময় আঘাত পাইছে, চোট পেয়েছে, পড়ে গিয়েছে, যে কারণে কোমরটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, পরবর্তী তার সে ওখান থেকে উঠে দাঁড়াতে পারে নাই। এই অবস্থা এখন কম হলেও নিহায়াতি এখনো কম নয়। কিছুদিন পূর্বে আমার প্রতিবেশী একজন পড়ে গিয়ে এরকম কোমরে ব্যথা পেয়েছে, সে আর উঠে দাঁড়াতে পারেনি, মরার আগ পর্যন্ত সে বিছানায় পায়খানা প্রস্রাব করেছে। এরকম অনেক মা বোনই আমাদের আজকের এই লাইভে থেকে অনেকের মাধ্যমে জানতে পারবেন যে এই সকল জিনিস আমাদের কাছে আসলে সাধারণ কিছু ভিটামিন বা সাধারণ কিছু সাপ্লিমেন্ট কিংবা সাধারণ কিছু ওষুধ খেলেই তাদের এই অবস্থা থেকে উত্তরণ হতে পারে। আমি যেটা বলেছিলাম, যে প্রশ্ন রেখেছিলাম, সেটা এখনই বলে দিচ্ছি। সেটা হলো ওলিয়াম জ্যাকোরিস। এটি হলো কড লিভার অয়েল। এই ওষুধটি যে কোনো মহিলাদের ক্ষেত্রে তাদের যদি এই সাপ্লিমেন্টটার অভাব হয়, তাহলে তার এই স্পোরোসিস হতে পারে, তার লগিয়া প্রচুর পরিমাণে শারীরিক দুর্বলতা হতে পারে, তার যে হরমোনাল ইমব্যালেন্স হতে পারে। এটাকে কোনো প্রকার চিন্তা চেতনা ছাড়াই এই কড লিভার অয়েল বিভিন্ন ভাবে মানুষ আগেকার দিনে আগে দেখেছি আমি যে ফুড সাপ্লিমেন্ট না হয়েও ওষুধ হিসাবেও বড় বড় ফাইল বিক্রি হইতো বাজারে। এখন অনেকটা কম, এখন অনেক ধরনের ভিটামিন ট্যাবলেট হিসেবে পাওয়া যায়। তো কড লিভার অয়েল, যেটা আমরা ওলিয়াম জ্যাকোরিস হোমিওপ্যাথিক চিকিৎসা ওষুধটি ব্যবহার করি, সেই ওষুধটার সম্বন্ধে আপনাদেরকে প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নটির জবাব দিতে পারেননি, একজন এলুমিনা বলেছেন, তিনি সঠিক বলেননি। স্যার, আপনি যে প্রশ্নটা ছুড়ে মেরেছিলেন সেই সম্বন্ধে যদি আমরা একটু আলোচনা করি, যে আমরা যদি রোগীর ক্ষেত্রে চর্মরোগ বা উচ্ছ্বাস বা চুলকানি কিংবা কোনো প্রকার নিজের ভেতরে অনুভূতির বিকৃতি, সেটার ক্ষেত্রে আমরা শরিক ধাতু হিসেবে গণ্য করি। আর যদি কোনো প্রকার সাইকোসিস ধাতুর কারণে পোড়া, টিউমার কিংবা আসিল কিংবা এরকম ডুমুরের মতো বিভিন্ন বিকৃতি দেখা দেয়, তাহলে আমরা সেখানে আমরা দেখি যে তার সাইকোসিস দোষের লক্ষণ। আর সিপিলিটিক দোষের লক্ষণগুলো আমরা জানি। স্যার, আপনি এই পর্যায়ে স্যার আপনি বলবেন যে আমরা যে স্পোরোসিস এই রোগটাকে আমরা কোন মায়াজমের রোগ হিসেবে গণ্য করতে পারি, স্যার প্লিজ। ধন্যবাদ। অস্টিওপোরোসিস আমরা তো বুঝতেই পারছি যে অস্টিওপোরোসিস মানে তার ডেনসিটি ক্ষয় বা তার কমতি বা তার হলো ধ্বংস। তো তাহলে আপনার বুঝতেই পারছি এটা অবশ্যই সিফিলিটিক মায়াজমের মধ্যে পড়ে। যেহেতু তার এখানে তার জীবন সায়ান্নে এবং তার একটা ডেভেলপমেন্ট, যে ডেভেলপমেন্টটা সুন্দর হওয়ার কথা ছিল কিন্তু সুন্দর হয়নি, সেখানে তার হাড়ের ডেনসিটিটা আস্তে 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 কমে যাচ্ছে। কমতি, ঘাটতি, তারপরে সেখানে যদি ধ্বংস, এগুলা সবই আমরা জানি সিফিলিটিক মায়াজমে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আপনি তাহলে এখানে মায়াজমেটিক ভিডিও আজকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং তাদের খাদ্য খানার মধ্যে এই স্পোরোসিসের জন্য কি ধরনের খাবার, কি কি খাবার নামগুলো উল্লেখ করলে স্যার আরো ভালো হইতো স্যার। হ্যাঁ, খাবারের ভিতরে আমাদের খেয়াল রাখতে হবে সবসময় ব্যালান্স ডায়েট। হ্যাঁ, আমরা অনেক সময় কার্বোহাইড্রেট বেশি খাচ্ছি, সেখানে আমার ক্যালসিয়াম লাগবে। এবং শিশু বাচ্চাদের কথাও যদি আমি এখানে প্রসঙ্গটা আনি, যে একটা বাচ্চার আমাদের 3 ভাগ ক্যালসিয়াম, 1 ভাগ পটাশিয়াম দরকার। তো সে বাজারে দোকানে বিভিন্ন জায়গা থেকে প্রসেস খাবারের মধ্যে অতিরিক্ত পটাশিয়াম জাতীয় খাবার খাচ্ছে, সেই তুলনায় কিন্তু বাচ্চা ক্যালসিয়াম খাচ্ছে না। তো বয়স্কদের ক্ষেত্রেও একই অবস্থা, যে তার 3 ভাগ ক্যালসিয়ামের জায়গায় 1 ভাগ পটাশিয়াম দরকার। তাহলে আমি 3 ভাগ পটাশিয়াম খাচ্ছি, তাহলে আমার 9 ভাগ ক্যালসিয়াম দরকার। এই ক্যালসিয়ামের যে প্রপোর্শনটা যদি আমি খাবারে ঠিক না রাখি, তাহলে তার হাড়ের পরিবর্তন দেখা দিবে। তো এই জন্য আমরা অনুরোধ করব, আপনারা ডাক্তার যারা আছেন তারা অবশ্যই রোগীকে খাদ্য পুষ্টি সম্পর্কে ব্যাপক ধারণা দিবেন। শুধু আমরা অনেকগুলা সিমটম নিলাম, রেপার্টরি করলাম, ওষুধ দিয়ে দিলাম, কিন্তু তার ফুড
এবং তার নিউট্রিশন সম্পর্কে, খাদ্য পথ্যাদি সম্পর্কে বললাম না। আমরা তো সেই পূর্বপুরুষ থেকেই জানি যে ওষুধের চেয়ে পথ্য ভালো। তাহলে পথ্যটা হলো আমাদের নিউট্রিশন বা ফুড ফুড চ্যাপ্টারে আমরা শিখেছি। তো তাহলে আমাকে রুগীকে শিখাতে হবে যে আপনার এই খাবার খাবেন, এই খাবার খাবেন না। তো তাহলে পটাশিয়াম সমৃদ্ধ খাবার কম খাবো আর ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বেশি খাবো। ক্যালসিয়াম কোথায় থাকে? আমরা বাঙালি জাতি, আমরা জানি দুধ, ডিম, মাছে ভাতে আমরা বাঙালি, এখানে আছে। কিন্তু অনেকের অ্যালার্জির কারণে হোক, হাইপার টেনশনের কারণে হোক, বিশেষ করে বয়স্কদের অনেক ক্ষেত্রে দুধ খাওয়া নিষেধ থাকে। বিশেষ করে জিআইটি ফাংশন, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ফাংশন যদি তার উইক থাকে, তার যদি লুজ মোশন থাকে, অ্যাসিডিটি, হার্ট বার্ন মানে বুক জ্বালা থাকে, তাহলে তার অনেক সময় খাওয়া নিষেধ থাকে। বা অনেক ধরনের অপারেশন করা থাকে, তার দুধ খাওয়া নিষেধ থাকে। তাহলে আমাকে বিকল্প খাবারে দিতে হবে। অ্যানিমাল প্রোটিন না নিয়ে, আমি যদি অ্যানিমাল ক্যালসিয়াম না নিয়ে যদি আমি ভেজিটেবল ক্যালসিয়ামে চলে যাই, সেটা বেস্ট খাবার আমি মনে করি। চীনা বাদাম, তারপরে আমাদের হলো সয়া প্রোটিনের কথা বলছি, সয়াবিন। সয়াবিন একটা আহ আমাদের যেমন ডাল জাতীয়, এটা একটা খাবার। এটা নোয়াখালী অঞ্চলে বেশি চাষ হয়। আমি রোগীদেরকে খুবই পরামর্শ দিই সয়াবিনটা খাওয়ার জন্য। এবং সয়াবিন আমি সয়া মিল্ক হিসাবে পাওয়া যায়। আমি মালয়েশিয়া, থাইল্যান্ডে যখন গিয়েছি তখন দেখছি রাস্তার মোড়ে মোড়ে সয়া মিল্ক বিক্রি হচ্ছে। পরে দেখি যে আসলে এটা আমাদের সয়াবিন না। আমাদের দেশেও অনেক সময় সয়াবিন বাজারজাত করা হয়েছে, এবং দোকান থেকে কিনে আপনারা ভিজায় রেখে ব্লেন্ডার মেশিনে দিয়ে খেতে পারেন এটা। আর সয়াবিনের মাংসের বিকল্প হিসাবে যারা ভেজিটেরিয়ান আমি বলেছি তারাও খায় এটা। ইন্ডিয়াতে বিশেষ করে বেশি চলে। সাউথ আফ্রিকা থেকে আমার বোন বেড়াতে গেছিল, তো ওখানে ডাক্তার দেখানোর পরে তাকে সয়াবিন ওই সয়া নাগেট দিয়েছিল। তো আমি দেখেছি এগুলো তো বাংলাদেশে বা ভারতে গেলে সবাই যারা নিরামিষ ভোজী তারা এগুলা খান। তো এটা চমৎকার একটা ক্যালসিয়ামের ব্যবস্থা এখানে আছে। আর দুধ, ডিম এগুলো তো আমরা পরিমাণ মতো খাবো। যাদের যেটা খাওয়া নিষেধ ওইটা বাদ দিয়ে আমরা বিকল্প খাবার খুঁজবো। খাবার খেতে হবে, পুষ্টি নিতে হবে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা দেখতে দেখতে প্রায় আজকের আলোচনার শেষ প্রান্তে এসে গেছি। আমরা দর্শকদের উদ্দেশ্যে শুধু এইটুকু বলতে চাই যে আমরা অল্প সময়ের মধ্যে এবং সহজ সরল কিছু কথা নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি এই কারণে যে তত্ত্ব এবং গভীর আলোচনা সেটা ক্লাসে আলোচনা সব সময় হয়ে থাকে। যে আলোচনাগুলো প্র্যাকটিক্যাল আলোচনা, যে আলোচনা আমাদের জীবন ঘনিষ্ঠ, যে আলোচনাটা সব সময় বলা সম্ভব হয় না। আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকগণ একজন রোগীকে আরোগ্য দেওয়ার জন্য কখন যে কি বুদ্ধি টেকনিক ব্যবহার করেন তা যিনি সফল ডাক্তার তিনি শুধু জানেন। তার অন্তর্নিহিত তার যে আরোগ্য ধারা বা আরোগ্য কলার যে তার কৌশল, সেটা কিন্তু আমাদের অজ্ঞাতেই থেকে যায়। যে কারণে একজন অনেকগুলো চিকিৎসক একসাথেই এই সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে বাইরে হয়ে গিয়ে চেম্বার করতেছেন, কেউ গিয়ে হয়তো বা মুদি দোকানদারি করতেছেন, কেউ বা বিদেশে বড় কর্মকর্তা হিসেবে চাকরি করতেছেন, কিন্তু এই হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারছেন না। এখানে আমাদের গণ্যতা রয়েছে, আমাদের আগ্রহের ঘাটতি রয়েছে। যে কারণে আমাদের পেশাগতভাবে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে এই হোমিওপ্যাথিকে যে নিজের জীবন ঘনিষ্ঠ করে তোলার জন্য যতটুকু অনুষঙ্গ দরকার, ঠিক সেই বিষয়গুলোই আমরা এখানে উপস্থাপন করার জন্য চেষ্টা করেছি। আমাদের এই আলোচনার মধ্যে আমাদের যেহেতু আমরা পেশাজীবী কোনো আলোচক নই, কিংবা আমরা সরকারি কোনো প্রচার মাধ্যমেও আজকে আমরা কোনো প্রশিক্ষণ ছাড়াই এলোমেলো ভাবে বিভিন্ন আলোচনা করার চেষ্টা করেছি এই কারণে যে আমাদের পৃষ্ঠপোষকতার অভাব। সরকারি যদি পৃষ্ঠপোষকতা থাকতো তাহলে আজকের এই আলোচনার কোনো প্রয়োজন হতো না। আমরা যে সামান্য আলোচনা করেছি, এই আলোচনা যদি এই জাতীয় প্রচার মাধ্যমগুলোতে, বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে যদি আমাদের আনোয়ার বিশ্বাস স্যারদের মতো এত জানলেওয়া, এত বিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে সুযোগ দেওয়া হইতো, তাহলে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে একটা জয় জয়কার এসে যেত। আর এই মানে জয় জয়কার আনার জন্যই আমি চেষ্টা করেছিলাম যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের দোরগোড়ায় যেন এই হোমিওপ্যাথিক চিকিৎসাকে পৌঁছে দেওয়া যায়। সেই জন্যই আমি আশা করেছিলাম যে প্রত্যেকটা বিভাগীয় অঞ্চল থেকেই আমরা এই প্রচার মাধ্যমটা শুরু করব। সেই অঞ্চলের ডাক্তারগণই ওই অঞ্চলের সাধারণ রোগীদেরকে স্বাস্থ্য পরামর্শ দিবেন এবং স্বাস্থ্য পরামর্শ থেকে তারা উপকৃত হবেন। তাহলে এই হোমিওপ্যাথিক চিকিৎসার বৃদ্ধি হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেটা অনেকটাই প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি। আমার সে আশা পূর্ণ করা সম্ভব হয়নি। অনেকেই মনে করেন যে এদের তো হয়তো
কোনো খেয়ে কাজ নাই, তাই এই জন্য অপ্রাসঙ্গিক কিছু সময় নষ্ট করতেছে। আসলে প্রিয় বন্ধুরা তা নয়। আমরা প্রকৃতপক্ষে হৃদয় থেকে উপলব্ধি করি যে একজন সাধারণ মানুষ সাধারণ একটু সেবা পেলেই সে স্বাস্থ্য ঝুঁকি থেকে বেঁচে যেতে পারে। এই অস্টিওপোরোসিসের মতো এরকম ভয়ঙ্কর রোগের নাম শুনেই যারা ক্ষতিগ্রস্ত হয়ে বিভিন্ন জায়গায় জীবনের সকল সময় থেকে একটি হাসপাতালে গিয়ে শুধু টেস্ট এবং রিপোর্ট করে বাড়ি ফিরে আসেন, তার পেটে একটি ওষুধে যায় না, তার আরোগ্য হবে কিভাবে, এই অবস্থাটা আমি উপলব্ধি করি এবং সেই উপলব্ধি থেকেই আমি এতটুকু করার জন্য চেষ্টা করি। আমি একজন প্রাইভেট কোম্পানির একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে সেখানে শ্রম দিয়ে তাদের সন্তুষ্ট করে এসে চেম্বার করে তারপর এখানে আপনাদের সময় দিচ্ছি। আপনারা ভাবার করার চেষ্টা করুন এবং আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন এবং অনুপ্রাণিত করেন, তাহলে পরবর্তীতে আরো যারা আমাদের বাংলাদেশে জিনিয়াস হোমিওপ্যাথিক ডাক্তার রয়েছেন তাদেরকে আমি আপনাদের সম্মুখে উপস্থিত করার জন্য চেষ্টা করতে পারি। কিন্তু যদি আপনারা নবীন চিকিৎসকগণ এবং যারা শিক্ষার্থী রয়েছেন তারা যদি আকর্ষণ না থাকে, তাহলে এখানে আলোচনার তেমন প্রয়োজন মনে করি না এবং সেখান থেকে বেরিয়ে আসাটাই স্বাভাবিক। স্যার, আজকের এই আলোচনার উপর স্যার আপনার সমাপনী টানবেন, এই আশাবাদ ব্যক্ত করতে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, অনেক ক্ষোভ আক্ষেপ আমাদের থাকবে, আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের যে এত দীর্ঘ পথ চলা হয়তো অনেক ফোরামের এরকম নাই, আমি বিশ্বাস করি। তো আমরা সবাই মিলে যদি সহযোগিতা করি তাহলে অবশ্যই এটা সম্ভব। আর হোমিওপ্যাথদের ভবিষ্যৎ খুব বেশি ভালোর দিকে যাচ্ছে না বর্তমানে, আপনারা সবাই সজাগ আছেন। আমি আজকেও কাউন্সিল অফিসে গিয়েছিলাম, যেহেতু আমার বন্ধু আমার ক্লাসমেট আমি আমাকে ডেকেছিল যে আসো একদিন কথা বলি, তো অনেক কথাই জানলাম ভেতরের খবর যে হোমিওপ্যাথির ভবিষ্যৎ খুব একটা ভালো যাচ্ছে না। আপনারা জানেন যে সারা দেশে যে প্রায় ইউনিয়নি আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি মিলে প্রায় 350 মেডিকেল অফিসার ছিল, যেগুলো উপজেলা জেলা লেভেলে। এটা আমাদের জন্য একটা চমৎকার একটা ছিল যে আমরা বলতে পারতাম যে নরসিংদী উপজেলায় আমাদের ডাক্তার আছে, কি আমরা সৈয়দপুরে আমাদের ডাক্তার আছে, টাঙ্গাইলে আমাদের ডাক্তার আছে। এবং অনেক রোগীরা কিন্তু তৃণমূল থেকে আমাদেরকে মানে বলতো যে আপনাদের ডাক্তার কিন্তু আমাদের হাসপাতালে আছে। এটা আমরা প্রাউড ফিল করতাম। দুঃখের বিষয় প্রায় আজকে 15 মাস তাদের বেতন বন্ধ আছে। তারা অত্যন্ত মানবিত জীবনযাপন করছে। এই বয়সে 40, 30, 35, 40, 50 বছর বয়সে যদি বেকার থাকে তাহলে তারা প্র্যাকটিসও ঠিক মতো করতে পারে না, কারণ তারা সরকারি চাকরি করছে। তো এটা খুবই একটা কষ্টের ব্যাপার। এবং হোমিওপ্যাথি কাউন্সিলের বাজেট থেকে অনেক টাকা রিটার্ন চলে যাচ্ছে সরকারের সিদ্ধান্তে, আর কি সচিবালয়ের সিদ্ধান্তে। তো এগুলা কিন্তু অশনি সংকেত আমাদের জন্য। এই জন্য আমাদের ঐক্য থাকতে হবে। আমাদের পড়াশোনার মান, আমাদের হাসপাতাল, আমাদের প্র্যাকটিস সব জায়গায় যদি আমরা যোগ্যতা প্রদর্শন করতে পারি তাহলে জনগণ অবশ্যই আমাদের পক্ষে থাকবে। আমাদের অযোগ্যতা দিয়ে আমাদেরকে কাট করে দিচ্ছে। এজন্য আমাদেরকে আরো পড়াশোনা করতে হবে, আরো ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেরা যে ঘাটতিগুলো আছে আমি মনে করি যে এগুলা আমরা এইভাবে বসে আমাদের ডিজিটাল যুগে যে আমরা এইগুলা ঘরে বসে করতে পারছি। আগে আমরা সেমিনারে দৌড়াতাম, সেই ভারতের বারাসাত থেকে শুরু করে নিউ দিল্লি, দেশের বাইরে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চায়না, এসব জায়গাতেও জ্ঞান অর্জনের জন্য অনেক টাকা খরচ করে গেছি। আর আজকে ঘরে বসে যে করতে পারছি, এটা তো আমাদের জন্য একটা সুবিধা। আর অনেকেই হয়তো চেম্বার করে ক্লান্ত হয়ে যান, কিন্তু আমরা যারা এই ফোরামের সাথে আছি তারা কিন্তু সারাদিন অন্য কাজও করছি, সরকারি চাকরি করছি, প্রাইভেট প্র্যাকটিস করছি, করে আবার এই রাতে গভীর রাতে আপনাদের সাথে আমরা কিছু শেয়ার করছি। আপনারাও কিছু শিখলেন, আমিও কিছু শিখলাম। তো এইভাবে যদি আমরা লেগে থাকি তাহলে হয়তোবা আমাদের এই হোমিওপ্যাথির উন্নয়ন হবে, বিশেষ করে নিজের উন্নয়ন হবে। আমার উন্নয়ন না হলে হোমিওপ্যাথির উন্নয়ন হবে না। চেম্বারে যখন রুগী আসে তখন আমাকে মোকাবেলা করতে হয়, তখন কিন্তু বন্ধু ভাই বাপ মা কেউই কাছে থাকে না, তখন আমাকে ম্যানেজ করতে হয় বা আমার প্রজ্ঞা দিয়ে এবং আমার যে প্র্যাকটিক্যাল জ্ঞান। এবং এটা তো আমরা শিখেছি যে হোমিওপ্যাথি ইজ আর্ট অ্যান্ড সায়েন্স, তাহলে আমার কৌশল আমাকে শিখতে হচ্ছে। বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, লেখাপড়া, ছাত্রের কথা মনে করে তখন হয়তোবা আমরা একটা সুন্দর সমাধান দিই। এখানে মানে যে বলে না যে যে রাধে সে চুলও বাঁধে, বা এরকম একটা কথা আছে। তা আমাদের আরো পরিশ্রমী হতে হবে। অনেকেই হয়তো পড়াশোনা করছেন, পরে অন্য একটা কাজও করছেন, বা এখন চেম্বার করেন, আবার একটা অন্য কাজও করেন।
তা আমার মনে হয় যে পড়াশোনা ছেড়ে দেওয়ার দরকার নাই, আমরা আসেন পড়ালেখা করি আর এভাবে শিখতে থাকি, ঐক্যবদ্ধ থাকি, নিজের যোগ্যতা তৈরি করি। ইনশাল্লাহ আমরা সফল হতে পারবো। রোগীদের কাছে আমাদের ভালোবাসা থাকবে, দেশ জাতি যেটাই বলুক, আমার চেম্বারের রোগী যদি আমাকে ভালোবাসে তাহলে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। সবার কাছে গ্রহণযোগ্য হোক কমিউনিটি, এটাই আমার কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আজকের এই লাইভের শেষ পর্যন্ত যে বন্ধুরা আমাদের সাথে আছেন, আমরা বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং পরবর্তীতে নিশ্চয়ই আরো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সাথে এরকম মত বিনিময় করব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।